2024 লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির বৈঠক। আজ বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপির বৈঠকে থাকবেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে। সাংসদ বিধায়কদের বৈঠকে ডাকা হয়েছে, রাজ্য কমিটির সব সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে আবারও যে ছবি, এই মুহূর্তে সরাসরি টিভি9 বাংলায় সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি পৌঁছে গিয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, এবং যেমনটা একটু আগে আপনাদেরকে বলছিলাম গতকাল মাঝরাতেই তিনি আসেন এবং সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, ইডি ডিরেক্টর তিনি এসে পৌঁছে গিয়েছেন। সেই ছবি সরাসরি সবার আগে এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, তোমাকে যেটা কিছু সময় আগেও বলছিলাম যে আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে পৌঁছবেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি পৌঁছে গেছেন। কড়া নিরাপত্তা মহাস্টেশনের মধ্যে দিয়ে সিআরপিএফ জওয়ান মোতায়েন করে দপ্তরে তাকে নিয়ে আসা হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই, কারণ ইতিমধ্যেই কিন্তু কলকাতা জোনের যারা বিভিন্ন তদন্তকারী অফিসার বা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছিলেন আগেই। এবার ডিরেক্টর তিনি নিজে পৌঁছে গেলেন এবং আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে এই বৈঠক এবং কয়েক দফাতে আজকে এই বৈঠক হবে। এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে মূলত কারণ দায়িত্ব পাওয়ার পরে প্রথমবার তিনি কলকাতায় এলেন এবং যেটা আগেও বলছিলাম যে এই সময়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ দিন কয়েক আগেই একটি মামলার তদন্তে গিয়ে তদন্তকারী অফিসার থেকে শুরু করে সিআরপিএফ জওয়ানদের তাদের হামলার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। শুধু তাই নয়, এই যে দেশের মধ্যে দুর্নীতি মামলা তদন্তকারী অফিসার, যিনি মূল তদন্তকারী অফিসার রয়েছেন, তার একটি ল্যাপটপ ঘটনার পর থেকেই পাওয়া গিয়েছে, এমনটা ইডি তরফ থেকে দাবি করা হচ্ছে। নথি ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনজন ইডির অফিসার তারা আক্রান্ত হয়েছিলেন, তারা রক্তাক্ত অবস্থায় কলকাতাতে ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই সামগ্রিক বিষয়ে অর্থাৎ কি পরিস্থিতি ছিল, যারা হামলা চালিয়েছিলেন তারা সতর্ক অবস্থায় ছিলেন কিনা, তদন্তকারী অফিসারদের কি ভূমিকা ছিল, সিআরপিএফ জওয়ানরা কোথায় মোতায়েন ছিলেন, এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই বৈঠক হবে কয়েক দফাতে। এবং তার পরবর্তী রূপরেখা কি হবে, অর্থাৎ আগামীতে এ ধরনের তল্লাশি অভিযান বা রেডে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা হবে বা আরো বাড়তি ফোর্স তারা মোতায়েন করবেন কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকের এই আলোচনা হবে। এবং অবশ্যই কিন্তু শাহজাহান শেখের বিষয় কিন্তু সেই আলোচনার মধ্যে থাকবে। তার কারণ শাহজাহান শেখ ঘটনার পর 4 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত তার নাগাল একদিকে কেন্দ্রীয় এজেন্সি তো পাইনি, তার পাশাপাশি রাজ্য পুলিশের কি ভূমিকা রয়েছে, কারণ রাজ্য পুলিশের উপরে কিন্তু বিভিন্নভাবে চাপকারি করার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যাতে তাকে নাগাল পাওয়া যায়। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে ইডি তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে, পুলিশি তদন্তে কতটা গতি আসছে সেই বিষয়গুলো প্রয়োজনে কিন্তু তারা রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু পরবর্তীতে কথা বলা হতে পারে। অন্যদিকে সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন, কারণ সিআরপিএফ জওয়ানদের যেহেতু সঙ্গে নিয়ে যায় ইডির অফিসাররা তল্লাশি অভিযানের ক্ষেত্রে, সেই জায়গায় ইডি সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বৈঠক হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আর কিছু সময়ের অপেক্ষা, সবেমাত্র তিনি ইডির দপ্তরে এসে পৌঁছলেন এবং আর কিছু সময় পর থেকে কিন্তু এই কলকাতা জেলার যারা আধিকারিকরা রয়েছেন বা বিভিন্ন মানবাধিকারী অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কয়েক দফাতে তিনি বৈঠক করবেন। বেশ ধন্যবাদ সুপ্রিয়। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর গত রবিবারের যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশের গুরুত্ব নেই বিজেপির নেতাদের কাছে। ব্রিগেড সমাবেশের লোক সমাগম নিয়ে দলের কর্মী সমর্থকদের উদ্বিগ্ন হতে বারণ করছেন বিজেপির নেতারা, বরং তাদের পরামর্শ দলের যেসব কর্মসূচি রয়েছে তা ঠিকভাবে পালন করতে। বামেদের উত্থান হচ্ছে এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। বামেরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বামেদের মুখটা মানুষ চেনে। 34 বছরের চেনা মুখকে হঠাৎ 3 মাসের একটা মুখোশ দিয়ে ঢেকে ফেলা যাবে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে বাইনারি আছে, যে তৃণমূলকে হারাতে পারে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিতে পারে বিজেপি, তারা ক্ষোভ উগড়ে দিতে ব্রিগেডে এসেছিলেন ঠিকই, কিন্তু তারা ভোট দেবেন তৃণমূলকে হারাতে এবং বিজেপি ছাড়া তাদের ভোট অন্য জায়গায় যাবে না। সমীর ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। এই নিয়ে একটু কথা বলি, অঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, বামেদের জন্য যে জনসমর্থন, বামেদের যে এই যে লোকসমাগম আমরা দেখলাম ডিওয়াইএফআই এর ডাকে, সেটাকে গুরুত্বহীন বলছে বিজেপি, সেটাকে কোনো পাত্তাই দিতে চাইছে না বিজেপি। দেখো, কিছুটা করলেও সেটা সত্যি, কারণ বিজেপি মনে করছে যে 2011 সালের পর থেকে কার্যত যতগুলো ব্রিগেড হয়েছে বামদের,
দেখা গেছে সব ক্ষেত্রেই বামদের ভোট কমেছে, আসন কমেছে। ফলে স্বাভাবিকভাবে বিজেপিও মনে করছে যে এবারে জেআইএফআইয়ের নেতৃত্বে যে ব্রিগেডটা হয়েছে, সেই ব্রিগেডে যে মানুষের সমাগম হয়েছে তার সবটা ভোট বাক্সে যাবে না। ফলে তারা মনে করেন যে এতে উৎসাহিত হওয়ারও কিছু নেই, প্লাস বিজেপি কর্মীদের মধ্যে হতাশারও কোনো জায়গা নেই। দলীয় নির্দেশ, বিজেপি লোকসভা নির্বাচন উপলক্ষে যে নির্দেশ দিয়েছে কর্মীরা সেই নির্দেশগুলো পালন করুন, তাহলেই সাফল্য। ধন্যবাদ অঞ্জন। পরে খবরে আসি, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। বড় হাই স্কুল মাঠে জনসভার প্রস্তুতি একেবারে শেষ। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। জয়নগরের বামুনগাছিতে সম্প্রতি খুন হন তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর। তার জেরে দলুয়াখাকি গ্রামে বিরোধীদের একাধিক বাড়িতে লুটপাট, আগুন লাগানো হয়। লোকসভা ভোটের আগে জয়নগরের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে নজর সকলের। ওদিকে আবার দেগঙ্গায় মমতার পাল্টা কর্মসূচি শুভেন্দু। আজ দেগঙ্গায় সভা শুভেন্দু অধিকারী। আজ জয়নগরে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী বৃহস্পতিবার জয়নগরে সভা করবেন শুভেন্দু। কয়েকদিনের মধ্যে সাগরেও সভা করবেন শুভেন্দু অধিকারী।